ওয়েলকাম এভরিওয়ান, ওয়েলকাম টু নিজে করি একাডেমি। আগের দিন তোমাদের আমি স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার পড়িয়েছিলাম, কিন্তু পড়াতে পড়াতে দেখেছিলাম যে দুটা ন্যাচারাল নাম্বারের যদি যোগ করি তাহলে সেটা অবশ্যই একটা ন্যাচারাল নাম্বার হয়। ঠিক আছে, যেমন আমি যদি একটা অ্যাডিশনই বলছি, ঠিক আছে, অ্যাডিশন যদি করি দুটো ন্যাচারাল নাম্বারের, তাহলে কিন্তু সেই ন্যাচারাল নাম্বারের আমরা ন্যাচারাল নাম্বারকে ক্যাপিটাল এন দিয়ে ডিনোট করি, আর এই ন্যাচারাল নাম্বারগুলো কি হয়, 1 2 3 ডট করে অসংখ্য, তো অসীম পর্যন্ত বিস্তৃত। তো এই ন্যাচারাল নাম্বারগুলো আমরা যদি যোগ করি, তাহলে এই যোগ করলে দুটো যে কোনো ন্যাচারাল নাম্বারে যোগ করলে সেটা কিন্তু অবশ্যই একটা ন্যাচারাল নাম্বারই হয়। কিন্তু আমরা বিয়োগ করার সময় দেখেছিলাম যে দুটো ন্যাচারাল নাম্বারের যদি বিয়োগ করি তাহলে তারা সব সময় হচ্ছে যে ন্যাচারাল নাম্বার না হতে পারে, অর্থাৎ স্বাভাবিক সংখ্যা না হতে পারে। যদি আমরা দুটো ন্যাচারাল নাম্বারের বিয়োগ করি, অর্থাৎ যদি আমরা এই 3 থেকে 2 কে বিয়োগ করি তাহলে কত আসে 1, যদি আমরা এই 3 থেকে 3 কে বিয়োগ করি তাহলে কত আসে 0। এই জিরোটা কি নাম্বার এইটা কিন্তু আমাদের জানা ছিল না, সেইটা আজকে জানবো জিরোটা কি নাম্বার। আচ্ছা, তারপরে আবার আমি যদি এই 2 থেকে -3 করি তাহলে কি হতে -1, এই -1টাও কি নাম্বার এটাও কিন্তু আমাদের জানা নেই। ঠিক আছে, এটা কিন্তু আজকে ক্লাসে আমরা জানবো এই জিরোটাকে কি নাম্বার বলা হয় আর -1টাকে কি নাম্বার বলা হয়। ঠিক আছে, সেরকম যদি আমি গুণ করি, ঠিক আছে, যদি দুটো সংখ্যার আমরা গুণ করি, ঠিক আছে, মাল্টিপ্লিকেশন, অর্থাৎ দুটো স্বাভাবিক সংখ্যার আমরা যদি গুণ করি তো সেক্ষেত্রে সেটা কি নাম্বার। ঠিক আছে, আমরা যদি দুটো ন্যাচারাল নাম্বার, যে কোনো দুটো ন্যাচারাল নাম্বার যদি আমরা গুণ করি সেটা অবশ্যই কিন্তু একটা ন্যাচারাল নাম্বারই হয়। ঠিক আছে, এবারে আরেকটা করেছিলাম কি ভাগ, অর্থাৎ কি ডিভিশন। যদি আমরা কোনো দুটো ন্যাচারাল নাম্বার ভাগ করি তাহলে সেই দুটাই ন্যাচারাল নাম্বার কি আবার ঘুরে ভাগ করে ন্যাচারাল নাম্বারই হয় না অন্য কোনো নাম্বার আছে। ঠিক আছে, দেখো আমি যদি 3 কে 3 দিয়েই ভাগ করি তাহলে কিন্তু 1 আসে, একটা কিন্তু ন্যাচারাল নাম্বার। যদি আমরা 3 কে 2 দিয়ে ভাগ করি তাহলে কিন্তু সেটা আর ন্যাচারাল নাম্বার হচ্ছে না, অর্থাৎ এটাও কিন্তু আর ন্যাচারাল নাম্বার নয়। তাহলে এইটাকেও কি নাম্বার বলে সেইটা কিন্তু আমাদেরকে জানতে হবে। ঠিক আছে, তো আমরা প্রথমে জিরোটাকে কি বলে জানি, তারপরে এই নেগেটিভ যেগুলো আসছে সেটা জানবো, তারপরে এই ভগ্নাংশ আকারে যে নাম্বারটা আসছে সেটা জানবো, পরপর আমরা জানবো। ঠিক আছে, তাহলে এখন এই যখন আমরা ন্যাচারাল নাম্বার পেয়েছিলাম তখন কিন্তু 1 থেকেই শুরু হয়েছিল, কিন্তু যখন এই জিরোটা পেলাম তখন আমরা বলছি যে স্বাভাবিক সংখ্যার সঙ্গে যদি শূন্য থাকে তখনই হয়ে যায় কি অখণ্ড সংখ্যা বা হোল নাম্বার, যেটাকে আমরা কি বলছি হোল নাম্বার। ঠিক আছে, বা যেটাকে আমরা বলছি কি অখণ্ড সংখ্যা, অনেকে সম্পূর্ণ সংখ্যা বলে। তাহলে এই অখণ্ড সংখ্যাটা কি, অর্থাৎ স্বাভাবিক সংখ্যাগুলোর সাথে শূন্য সংখ্যাটা সংযুক্ত করলে যে সংখ্যাগুলি পাওয়া যায় সেটাই আমরা বলছি কি অখণ্ড সংখ্যা। তাহলে কি স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা সহিত শূন্য থাকলে যে সংখ্যাগুলি পাওয়া যায় সেগুলাকে আমরা কি বলছি অখণ্ড সংখ্যা। যে সংখ্যাগুলি পাওয়া যায় তাকে আমরা বলছি অখণ্ড সংখ্যা। তার মানে কি কি অখণ্ড সংখ্যাগুলো আমরা শিখি, অখণ্ড সংখ্যাকে যে হোল নাম্বার বলছি একে কিন্তু এরকম ক্যাপিটাল ডব্লিউ দিয়ে ডিনোট করা হয়, অথবা অনেক সময় একে এই ন্যাচারাল নাম্বারের সঙ্গে জিরো থাকে বলে এরকম N0 দিয়েও ডিনোট করা হয়। ঠিক আছে, এটা এমনি মনে রাখার জন্য। তো এই যে হোল নাম্বারগুলো কি হয়, তাহলে 0 1 2 3 4 ডট 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 করে চলতে আছে। অর্থাৎ আমরা আগে এই 1 থেকে এই যে ছিল অসীম পর্যন্ত বিস্তৃত এটাকে শুধু আমরা জানতাম ন্যাচারাল নাম্বার, তার সঙ্গে যেই জিরোটা যোগ হয়ে গেল এটাকে আমরা বলছি কি হোল নাম্বার। ঠিক আছে, তাহলে
ন্যাচারাল নাম্বারের সঙ্গে যদি 0 থাকে তখনই আমরা তাকে বলছি কি হোল নাম্বার বা অখণ্ড সংখ্যা বা সম্পূর্ণ সংখ্যা। তাহলে দেখো এখান থেকে আমরা কনক্লুশন কি টানতে পারি যে তাহলে সমস্ত হচ্ছে যে স্বাভাবিক সংখ্যাগুলাই কিন্তু অখণ্ড সংখ্যা, কিন্তু সমস্ত অখণ্ড সংখ্যা কিন্তু স্বাভাবিক সংখ্যা হবে না, কারণ সমস্ত অখণ্ড সংখ্যার সঙ্গে 0 থাকবে, তাই 0 কিন্তু স্বাভাবিক সংখ্যা, তাই কিন্তু সমস্ত অখণ্ড সংখ্যায় কি হবে স্বাভাবিক সংখ্যা হবে না। এটা কেউ নোট বা স্টার আকারে বা যা কিছু মনে রাখার আকারে তোমরা নোট করে রাখতে পারো। তাহলে কি বললাম যে সমস্ত স্বাভাবিক সংখ্যা গুলি, তাহলে কি হয় সমস্ত স্বাভাবিক সংখ্যাগুলি অখণ্ড সংখ্যা, কিন্তু সমস্ত অখণ্ড সংখ্যা স্বাভাবিক সংখ্যা নয়। আশা করি কেন নয় সেটা নিশ্চয়ই বুঝতে পারবো, কারণ কি এই যে দেখো সমস্ত স্বাভাবিক সংখ্যার সঙ্গে যদি আমরা 0 সংযুক্ত করি তাহলে কিন্তু হয়ে যাচ্ছে কি সেটা একটা হোল নাম্বার। তাই সমস্ত স্বাভাবিক সংখ্যাগুলোকে আমরা বলছি হোল নাম্বার, কিন্তু সমস্ত হোল অর্থাৎ সমস্ত অখণ্ড সংখ্যাকে আমরা স্বাভাবিক সংখ্যা বলতে পারছি না, কারণ তার সঙ্গে 0 থাকছে। তাই 0 থাকলে আমরা তাকে কখনোই স্বাভাবিক সংখ্যা বলতে পারি না। হয়েছে? আশা করি সকলেই বুঝতে পেরেছো। এবারে এই যে অখণ্ড সংখ্যা, দেখো আমরা যেরকম ন্যাচারাল নাম্বার অর্থাৎ স্বাভাবিক সংখ্যাগুলোর যোগফল যখন করেছিলাম, বিয়োগফল যখন করেছিলাম, গুণফল যখন করেছিলাম, তখন প্রত্যেক ক্ষেত্রে কিন্তু তারা কি এসেছিল সব যোগের ক্ষেত্রে আর গুণের ক্ষেত্রে কিন্তু আমরা পেয়েছিলাম যে তারা অবশ্যই ন্যাচারাল নাম্বারই হয়, কিন্তু আমরা ভাগ আর বিয়োগের বেলায় কিন্তু আমরা সেটা দেখতে পাচ্ছিলাম না, যে সেক্ষেত্রে আরো সংখ্যা এসেছিল, যেমন যে শূন্য এসেছিল, নেগেটিভ সংখ্যা অর্থাৎ ঋণাত্মক সংখ্যা এসেছিল, এবং কি এসেছিল ভগ্নাংশ এসেছিল। দেখো আমি কিন্তু সেটাকে ন্যাচারাল নাম্বার বলতে পারছিলাম না, কিন্তু যখন আমরা এই শূন্য পেলাম তাহলে শূন্যর সঙ্গে ন্যাচারাল নাম্বার যোগ করে আমরা কি পেয়ে গেলাম, আমরা হোল নাম্বার। সেরকম তাহলে হোল নাম্বার গুলো আমরা কি কি পেলাম, তাহলে হোল নাম্বার গুলো আমরা কি কি পেলাম 0 1 2 3 ডট ডট করে চলতে আছে, তাহলে এগুলো আমরা কি পেয়ে গেলাম হোল নাম্বার। এবারে এই হোল নাম্বার গুলো যদি আমরা এডিশন করি বা আচ্ছা এডিশনটাকে সম্পর্কে অ্যাড লিখছি বা এটা যোগ, ঠিক আছে তোমরা সবাই জানো এডিশন মানে যোগ, আর হচ্ছে যে সাবট্রাকশন মানে বিয়োগ, মাল্টিপ্লিকেশন মানে গুণ, আর ডিভিশন মানে ভাগ। তো এবারে যদি আমরা এডিশন করি, ঠিক আছে, তাহলে দুটো হোল নাম্বারের সঙ্গে যদি আমরা যে কোনো একটা হোল নাম্বারের সঙ্গে যদি যে কোনো একটা হোল নাম্বার বা দুটো হোল নাম্বার যদি একসঙ্গে আমরা যুক্ত করি তাহলে কিন্তু তারা একটা হোল নাম্বারই হয়। যেমন দেখো দেখো আমরা ন্যাচারাল নাম্বার সঙ্গে যোগ করে দেখেছিলাম যে ন্যাচারাল নাম্বারই হয়, সেরকম হোল নাম্বারের ক্ষেত্রে দেখো অর্থাৎ 0 + 1 = কিন্তু 1 হয়। কিন্তু দেখো এই যে 0 একটা অখণ্ড সংখ্যা, 1ও একটা অখণ্ড সংখ্যা, দেখো এখানে যে 1 পেলাম এটাও কিন্তু একটা অখণ্ড সংখ্যা। তোমরা এছাড়া যে কিছু করতে পারো, 2 + 3 করতে পারো, দেখো 5ও কিন্তু একটা অখণ্ড সংখ্যা, অর্থাৎ অখণ্ড সংখ্যার যোগফল কিন্তু একটা কি পেয়ে যাচ্ছি অখণ্ড সংখ্যা। ঠিক আছে, আমি শর্টে লিখছি, ঠিক আছে। এবারে যদি আমরা সাবট্রাকশন করি, যদি আমরা বিয়োগ করি, তো সেক্ষেত্রে কি আসবে, বিয়োগ করলে কি দুটো অখণ্ড সংখ্যার বিয়োগফল আমাদের সবসময় অখণ্ড সংখ্যা হবে না অন্য কোনো সংখ্যা হবে। দেখো আমরা হচ্ছে যে যদি 3 থেকে -0 করি, এই দেখো 3 - 0 অর্থাৎ কি আসছে 3, দেখো এটা কিন্তু একটা অখণ্ড সংখ্যা। কিন্তু ঠিক উল্টোটা যদি করি অর্থাৎ 0 থেকে -3 করি তখন এটা কিন্তু -3 হয়ে যাচ্ছে। তার মানে এটা কি জানলাম অখণ্ড সংখ্যা হতেও পারে নাও হতে পারে। তাহলে এখান থেকে কনক্লুশন কি টানলাম, অখণ্ড সংখ্যা নাও হতে পারে, মানে হতেও পারে আর নাও হতে পারে। তার মানে এই যে দেখো এই -3 কি সংখ্যা এটা কিন্তু আমরা জানি না, এটা কিন্তু একটু পরে আবার জানবো -3 কি সংখ্যা। ঠিক আছে, তারপর দেখো মাল্টিপ্লিকেশন করেছিলাম, তাহলে মাল্টিপ্লিকেশন করলে কি হয় না, মাল্টিপ্লিকেশন করলে সে দুটো অখণ্ড সংখ্যা সেটা কি অখণ্ড। দেখো যদি আমরা এই 3-এর সঙ্গে কোনো সংখ্যার গুণ করি অর্থাৎ 3 0 0, দেখো আমরা কিন্তু বলেছিলাম 0 একটা অখণ্ড সংখ্যা, আর 2-এর সঙ্গে যদি আমরা 3ও গুণ করি তাহলে 6, সেটাও কিন্তু একটা অখণ্ড সংখ্যা, অর্থাৎ এটাও সর্বদা
অখণ্ড সংখ্যাই আমরা পাবো, এটাও সর্বদা আমরা অখণ্ড সংখ্যাই পাবো। কিন্তু যদি আমরা ডিভিশন করি, ডিভিশন যদি আমরা করি তো সেক্ষেত্রে কি অখণ্ড সংখ্যা পাবো? দেখো আমরা যদি যদি হচ্ছে যে 3/3 করি তখন কিন্তু 1 পাচ্ছি, একটা কিন্তু অখণ্ড সংখ্যা। যদি আমরা শূন্যকে 3 দিয়ে ভাগ করি তাহলে এটাও কিন্তু হচ্ছে যে 3 0 0, অর্থাৎ কোনো হচ্ছে যে শূন্যকে যদি কোনো সংখ্যা দিয়ে আমরা ভাগ করি তাহলে তার ভাগফল কিন্তু শূন্যই হয়, অর্থাৎ শূন্য কিন্তু একটা অখণ্ড সংখ্যা। কিন্তু আমরা কিন্তু যদি এরকম করি, কে বলেছে যদি আমরা শূন্য দিয়ে ভাগ করি এইটা কিন্তু হয়ে যায় কি আনডিফাইন্ড, এটা কখনো নির্ণয় করা যায় না, ঠিক আছে? কারণ এই মানে আমরা গণিতের ভাষায় জিরো মানে আমরা কিছুই নয় বলি, অর্থাৎ কিছুই নয় কে কোনো বাস্তব সংখ্যা দিয়ে কখনোই হচ্ছে যে ভাগ করা যায় না, অর্থাৎ এইটা হচ্ছে যে কি আনডিফাইন্ড বা অনির্ণেয়। তাহলে এই পোরশনটা যদি আমি বাদও দেই তাহলে দেখো, তাহলে আমরা বলতে পারি তাহলে ভাগ করলে যে এইটা পেলাম, তাহলে এইটা কিন্তু দুটো অখণ্ড সংখ্যা পেলাম। তাছাড়াও আমরা যদি এটাকে 3 কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে কিন্তু এটা একটা ভগ্নাংশ পাচ্ছি, অর্থাৎ এটাও কিন্তু সবসময় যে অখণ্ড সংখ্যা পাবো সেটা কিন্তু নয়, অর্থাৎ আমরা ভাগের ক্ষেত্রেও কিন্তু আমরা অখণ্ড সংখ্যা নাও পেতে পারি। অর্থাৎ কি এটাও আমরা বলবো কি অখণ্ড সংখ্যা নাও হতে পারে, ঠিক আছে? ওই একই কথা, নাও হতে পারে, ঠিক আছে? তাহলে দেখো আমরা দেখতে পেলাম তাহলে যোগের ক্ষেত্রে অখণ্ড সংখ্যা সর্বদাই হচ্ছে এবং গুণের ক্ষেত্রে সর্বদাই অখণ্ড সংখ্যা হচ্ছে, কিন্তু ভাগ আর বিয়োগের ক্ষেত্রে কিন্তু অখণ্ড সংখ্যা হচ্ছে না। অর্থাৎ এই যে -3 বেরালো এটা কি সংখ্যা আমরা এক্ষুনি জানবো, আর এই যে ভগ্নাংশ বেরালো এটাও কি সংখ্যা এটাও কিন্তু আমরা একটু পরে জানবো, ঠিক আছে? আশা করি এই পর্যন্ত সকলে বুঝতে পেরেছো। তাহলে হোল নাম্বার নিয়ে আর কোনোই নেই, তাহলে একটা সমান রাখো কমন জিনিস যে শূন্যের সঙ্গে যখন এই স্বাভাবিক সংখ্যাগুলো সংযুক্ত হয়ে যায় তখনই আমরা বলছি কি তাকে হোল নাম্বার বা অখণ্ড সংখ্যা বা আমরা তাকে সম্পূর্ণ সংখ্যা বলি, ঠিক আছে? এবারে আমরা তো দেখলাম যে 0 পেয়ে গেলাম আর পজিটিভ সংখ্যাগুলো পেয়ে গেলাম, কিন্তু এবারে অনেকেই বলতে পারে স্যার নেগেটিভ যে সংখ্যাগুলো হলো অর্থাৎ ঋণাত্মক যে সংখ্যাগুলো হলো সেগুলো তাহলে কি সংখ্যা, সেগুলাকে আমরা কি নামে জানবো? সেগুলাকে আমরা বলছি কি পূর্ণ সংখ্যা বা ইন্টিজার, ঠিক আছে? তাহলে পূর্ণ সংখ্যা বা ইন্টিজার কাকে বলে একটু দেখি। পূর্ণ সংখ্যা বা ব্র্যাকেট হচ্ছে যে ইন্টিজার, ঠিক আছে? দেখো তাহলে পূর্ণ সংখ্যা বা ইন্টিজার কি, দেখো স্বাভাবিক সংখ্যা থাকছে, আমরা যখন ন্যাচারাল নাম্বার পড়ালাম তখন শুধুমাত্র 1 থেকে শুরু, যত সমস্ত ধনাত্মক নাম্বারগুলো সেগুলো হচ্ছে কি ন্যাচারাল নাম্বার। দেখো যখন আমরা হোল নাম্বার অর্থাৎ পূর্ণ সংখ্যা পড়লাম সেখানে কি করলাম 0 আর সমস্ত ধনাত্মক সংখ্যা। এই ইন্টিজারের বেলা জানবো যে সমস্ত ঋণাত্মক সংখ্যা 0 আর ধনাত্মক সংখ্যা মিলিয়ে কি হচ্ছে যে ইন্টিজার বা পূর্ণ সংখ্যা। তাহলে কি দেখো স্বাভাবিক সংখ্যা সমূহের সঙ্গে তাহলে কি হচ্ছে স্বাভাবিক সংখ্যা তো অবশ্যই থাকছে, স্বাভাবিক সংখ্যা সমূহের সহিত কি হচ্ছে -1 -2 -3 কিন্তু চলতেই থাকবে, ঠিক আছে? যত যাবে তত কিন্তু কমতে থাকবে এবং 0 তাহলে স্বাভাবিক সংখ্যা সমূহের সহিত এই নেগেটিভ নাম্বার অর্থাৎ ঋণাত্মক সংখ্যাগুলো এবং 0 সংখ্যা সমূহের সংযোজন করে যে সংখ্যা সমূহের সংযোজন করে যে সব সংখ্যা পাওয়া যায়
সেগুলাকে আমরা কি বলছি ইন্টিজার। তাহলে কি হচ্ছে, তাহলে দেখো ইন্টিজার বলতে কি আমরা কি বলছি যে পূর্ণ সংখ্যা সেগুলাকেই বলছি, স্বাভাবিক সংখ্যা তো থাকবেই, তার সঙ্গে জিরো আর নেগেটিভ নাম্বার মিলিয়েই হয়ে যাচ্ছে কি আমাদের হচ্ছে যে ইন্টিজার বা পূর্ণ সংখ্যা। ঠিক আছে, তাহলে দেখো দেখো আমার ন্যাচারাল নাম্বার বেলা কি করতে পেরেছিলাম, এই যে সরি হোল নাম্বারে বেলা তাহলে 0 1 2 3 এরকম চলতেছিল, আর এ পাশে কি আছে -1 -2 -3 ডট ডট করে করে কিন্তু এ পাশেও অসীম পর্যন্ত বিস্তৃত, এ পাশেও কিন্তু অসীম পর্যন্ত বিস্তৃত, যার কিন্তু শেষ নেই। তাহলে বুঝতে পারলে, তাহলে কি কি বললাম যে এই যে নাম্বারগুলো পেলাম, তাহলে এই পূর্ণ সংখ্যা, ধনাত্মক সংখ্যা, ঋণাত্মক সংখ্যা আর জিরো মিলিয়েই হয় কিন্তু পূর্ণ সংখ্যা। ঠিক আছে, তার মানে এই যে পূর্ণ সংখ্যাগুলো পেলে, এই পূর্ণ সংখ্যা দেখো এই যে ইন্টিজার বা পূর্ণ সংখ্যাগুলো পেলাম, এগুলা কিন্তু আমরা 3 ভাগে ভাগ করতে পারি। তাহলে কি কি, একটা হচ্ছে যে ইন্টিজার বা পূর্ণ সংখ্যাগুলোকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। ঠিক আছে, একটা হচ্ছে কি ধনাত্মক পূর্ণ সংখ্যা, একটা হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা, একটা হচ্ছে জিরো, আর একটা হচ্ছে কি ঋণাত্মক পূর্ণ সংখ্যা। ঠিক আছে, তাহলে এই যে পূর্ণ সংখ্যাগুলোকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি, হচ্ছে ধনাত্মক, জিরো আর ঋণাত্মক। ঠিক আছে, বা তোমরা আগে ঋণাত্মক জিরো তারপরে ধনাত্মক তাও করতে পারো। ঠিক আছে, তাহলে দেখো এই যে ধনাত্মক সংখ্যাগুলো কি কি, দেখো এই যে ধনাত্মক 1 2 3 4 চলতে আছে, আর জিরো তো শুধু জিরোই হয়, আর ঋণাত্মক হচ্ছে কি -1 -2 -3 করে চলতে আছে। ঠিক আছে, তাহলে এই যে অনেক সময় ধনাত্মক পূর্ণ সংখ্যা জিরো আর ঋণাত্মক পূর্ণ সংখ্যা, তাহলে ধনাত্মক পূর্ণ সংখ্যা কাকে বলে, তাহলে এরকম রয়েছে যে জিরো অপেক্ষা বড় সমস্ত পূর্ণ সংখ্যাগুলিকে ধনাত্মক পূর্ণ সংখ্যা বলে, আর জিরো হচ্ছে যে জিরো অপেক্ষা ছোট সমস্ত পূর্ণ সংখ্যাগুলিকে ঋণাত্মক পূর্ণ সংখ্যা বলে। তাহলে এটা কি বললাম আমি, জিরো অপেক্ষা বড় সমস্ত পূর্ণ সংখ্যাকে কি বলা হয় ধনাত্মক, আর ঋণাত্মক সংখ্যাকে বলে জিরো অপেক্ষা ছোট। সমস্ত পূর্ণ সংখ্যাকে কি বলা হয় ঋণাত্মক পূর্ণ সংখ্যা বলা হয়। ঠিক আছে, তাহলে আশা করি পূর্ণ সংখ্যা সম্বন্ধে যা কিছু ছিল ক্লিয়ার হয়ে গেল। তাহলে আমরা পূর্ণ সংখ্যাগুলো কি কি পেলাম, তাহলে ঋণাত্মক সংখ্যা জিরো আর ধনাত্মক সংখ্যা মিলিয়ে আমরা কি পেয়ে গেলাম পূর্ণ সংখ্যা। ঠিক আছে, এবারে এই যে পূর্ণ সংখ্যাগুলো পড়েছিলাম, এই পূর্ণ সংখ্যাগুলো কিন্তু আচ্ছা ইন্টিজার, একটা কথা বলি তোমাদের, অনেক সময় এটা লাগে এই ইন্টিজারকে, দেখো আমি যেরকম ন্যাচারাল নাম্বারের বেলা ক্যাপিটাল এন দিয়ে ডিনোট করা হয়, আচ্ছা হোল নাম্বারের বেলা ডব্লিউ দিয়ে ডিনোট করা হয়, সেরকম এই ইন্টিজারকে ডিনোট করা হয় কি দিয়ে, জেড দিয়ে, জেড ক্যাপিটাল জেড দিয়ে কিন্তু এই ইন্টিজারকে ডিনোট করা হয়। কারণ এই যে ওয়ার্ডটি আসছে এটা কিন্তু একটা জার্মান শব্দ। ঠিক আছে, এটা কিন্তু একটা জার্মান শব্দ থেকে আসছে। ঠিক আছে, এটা একটা জার্মান শব্দ, যেটা হচ্ছে যে জেহেলান, JAHLEN, এই জেহেলান শব্দটা থেকে কিন্তু এই জেড অক্ষরটা আসছে। ঠিক আছে, এই জেহেলান একটা জার্মান শব্দ, এটা মনে রাখতে পারো, এটা একটা জার্মান শব্দ। ঠিক আছে, এই শব্দটা কি একটা জার্মান শব্দ। ঠিক আছে, এই জন্য এই হচ্ছে যে ইন্টিজারকে ক্যাপিটাল জেড দিয়ে ডিনোট করা হয়। আর এই জেহেলান কথার অর্থ কি সংখ্যা, এটা কি আমরা কি বলছি সংখ্যা, এটা জার্মান ভাষায় এই জেহেলান কথার অর্থ কি সংখ্যা, সেই জন্য এটাকে আমরা জেড দিয়ে ডিনোট করা হয়। ঠিক আছে, আশা করি সকলে মনে থাকবে। তাহলে এই যে যখন আমরা জেড দিয়ে আমরা কিন্তু ডিনোট করি, দিয়ে এরকম জেড দিয়ে আমরা ডিনোট করি, দিয়ে আমরা কি লিখি এই সমস্ত পূর্ণ সংখ্যাগুলো কি আমরা এরকম জেড দিয়ে ডিনোট করে আমরা লিখি 0
প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 3 এরকম করে ডিনোট করা হয়। তাহলে ইন্টিজার কেস হচ্ছে কি হয়, জেড দিয়ে ডিনোট করা হয়। ঠিক আছে, মনে থাকবে কেন জেড দিয়ে ডিনোট করা হয়। ঠিক আছে, চলো নেক্সট এবারে জানবো। দেখো তোমাদেরকে আমি যখন আগের দিন যৌগিক সংখ্যা পড়িয়েছিলাম, তো সেখানে আমি জোড় সংখ্যা আর বিজোড় সংখ্যা সম্বন্ধে ধারণা দিয়েছিলাম। আমি বলেছিলাম কি, এই জোড় সংখ্যা আমরা কি বলছি, জোড় যৌগিক সংখ্যা আর জোড় হচ্ছে মৌলিক বিজোড় যৌগিক সংখ্যা বলছিলাম। তেমনি এখানে আছে, আমি আবার একটা কথা বলেছিলাম যে জোড় সংখ্যা কিন্তু ধনাত্মক হতে পারে, ঋণাত্মক হতে পারে। সেই এইখানে যেহেতু আমরা ঋণাত্মক সংখ্যা পড়লাম, তাই এখানে কিন্তু আমাকে জানতে হবে কি, যে জোড় সংখ্যাগুলা কি শুধুমাত্র পজিটিভ হয়, বা বিজোড় সংখ্যাগুলো কি শুধুমাত্র পজিটিভ নেগেটিভ হচ্ছে যে পজিটিভ হয়, সেগুলো কিন্তু আমরা এখানে জানবো। ঠিক আছে, তাহলে দেখো আমরা এবার কি আনবো, জোড় সংখ্যা, যেটাকে আমরা কি বলছিলাম আগের দিন, যুগ্ম সংখ্যা বলি। ঠিক আছে, জোড় और এটা লিখে দিচ্ছি যুগ্ম সংখ্যা। ঠিক আছে, জোড় और কি যুগ্ম সংখ্যা, যেটাকে আমরা বলছি কি ইভেন। এখানে যেহেতু দেখো, এখানে যেহেতু আমরা ইন্টিজার পড়ছি, তাই এটা আমরা বলবো ইন্টিজার অর্থাৎ কি পূর্ণ সংখ্যা। তাই এটা জোড় বা যুগ্ম সংখ্যা না বলে যুগ্ম পূর্ণ সংখ্যা বললে আর ভালো হয়। ঠিক আছে, যুগ্ম যুগ্ম পূর্ণ সংখ্যা। ঠিক আছে, জোড় বা যুগ্ম পূর্ণ সংখ্যা, বা এটাকে বলা হচ্ছে কি ইভেন ইন্টিজার। দেখো জোড় বা বিষয় আমি আগের ক্লাসে বলে দিয়েছিলাম, শুধু এখানে কি সেখানে ছিল শুধু ধনাত্মক সংখ্যা, কিন্তু এক্ষেত্রে ইন্টিজারের বেলায় কি যাবে, একটা ঋণাত্মক সংখ্যা জুড়ে যাবে। কারণ কি, তাহলে যে এটাকে কাকে বলে, জোড় বা যুগ্ম পূর্ণ সংখ্যা কাকে বলে, তাহলে যে সমস্ত সংখ্যাকে 2 দ্বারা ভাগ করা যায়, বা যে সমস্ত পূর্ণ সংখ্যা 2 দ্বারা বিভাজ্য, তাকে আমরা বলছি কি জোড় বা যুগ্ম পূর্ণ সংখ্যা। তাহলে এটাকে আমরা যদি বলি কি বলবো, তাহলে যে সমস্ত পূর্ণ সংখ্যা, কারণ কি পূর্ণ সংখ্যার মধ্যে কি কি আছে, নেগেটিভ আছে, নেগেটিভ সমস্ত সংখ্যা, জিরো আছে, আর পজিটিভ সংখ্যা আছে। ঠিক আছে, তাহলে যে সমস্ত, ওই জন্য বললাম কি পূর্ণ সংখ্যা, তাহলে যে সমস্ত পূর্ণ সংখ্যা 2 দ্বারা বিভাজ্য, তাকে আমরা বলছি কি জোড় বা যুগ্ম পূর্ণ সংখ্যা। ঠিক আছে, তাহলে দেখো আমি যদি বলি 2, আচ্ছা 2 জোড় সংখ্যা না বিজোড় সংখ্যা, আমি যদি জোড় পড়াচ্ছি বা যুগ্ম পড়াচ্ছি, বিজোড় এখন যাচ্ছে না, জোড়টাই বলছি। তাহলে জোড় কি আমি বলছি, যে সমস্ত পূর্ণ সংখ্যা 2 দ্বারা বিভাজ্য। তাহলে দেখো 2 কে আমরা যদি 2 দিয়ে ভাগ করি, তাহলে সেটা অবশ্যই 1 আসছে, অর্থাৎ এটা কিন্তু 2 কিন্তু অবশ্যই একটা পূর্ণ সংখ্যা, জোড় পূর্ণ সংখ্যা। তাহলে 2 কিন্তু একটা কি হয়ে গেল, জোড় বা যুগ্ম পূর্ণ সংখ্যা। ঠিক আছে, কিন্তু কিন্তু যদি আমরা -2 নেই, সেটা কি পূর্ণ সংখ্যা জোড় হতে পারে না। দেখো -2 কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, তাহলে কি হয়ে যায় -1, অর্থাৎ ভাগ তো যাচ্ছে, আমার উত্তর কি দেখার দরকার নেই। কিন্তু আমি দেখছি ধনাত্মক সংখ্যাকে ধনাত্মক পূর্ণ সংখ্যাকে ভাগ যাচ্ছে, আর ঋণাত্মক পূর্ণ সংখ্যাকে ভাগ যাচ্ছে, অর্থাৎ তাই যে সমস্ত পূর্ণ সংখ্যা 2 দ্বারা বিভাজ্য, সেগুলাকে আমরা কি বলছি, ধনাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে এক্সাম্পল গুলা কি কি আসতে পারে, তাহলে +-2 +-4 +-6 +-8 এরকম করে +- করে চলতেই থাকবে। এটাও কিন্তু অসীম সংখ্যক পর্যন্ত নাম্বার আছে, তাই এটাও অসীম পর্যন্ত বিস্তৃত। এটা তাহলে কি বললাম, যে সমস্ত পূর্ণ সংখ্যা 2 দ্বারা বিভাজ্য, সেটাকে আমরা কি বলছি, আমরা যুগ্ম বা জোড় পূর্ণ সংখ্যা বলছি। এবারে একটা আছে অনেকের মধ্যে যে 0 পূর্ণ সংখ্যা কি নয়। ঠিক আছে, এইটা কিন্তু একটা স্টার মার্ক দিয়ে রাখো, তাহলে এটা কিন্তু অনেক সময় মনের মধ্যে ডাউট হয়, তাহলে 0 কি পূর্ণ সংখ্যা না পূর্ণ সংখ্যা নয়। আচ্ছা 0 কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, আমরা জোড় বিজোড়ের সংখ্যা পড়েছি, যে সংখ্যা 2 দ্বারা বিভাজ্য হয়, তাহলে তাকে আমরা বলছি কি জোড় বা যুগ্ম পূর্ণ সংখ্যা। তাহলে ওতে 0 কে আমরা যদি দেখি, তাহলে 0/2, তাহলে 2 0 0, অর্থাৎ 0 কিন্তু একটা জোড় বা হচ্ছে যে যুগ্ম পূর্ণ সংখ্যা, অর্থাৎ এটা কি জোড়
পূর্ণ সংখ্যা। তাছাড়াও আরো একটা পদ্ধতিতে আমরা বলতে পারি যে এই জোড় সংখ্যা বা বিজোড় সংখ্যা যখন আমরা ধর্ম করি সেখানে দেখতে পাবো যে দুটা জোড় সংখ্যার মাঝে একটা বিজোড় সংখ্যা অথবা দুটা বিজোড় সংখ্যার মাঝে একটা জোড় সংখ্যা সবসময় থাকে। ঠিক আছে, এটা নোট আকারে লিখে রাখতে পারো, নোট আকারে। তাহলে আমি কি বললাম, দুটি জোড় সংখ্যার মাঝে একটি বিজোড় সংখ্যা কিংবা দুটাই হতে পারে, কিংবা দুটি বিজোড় সংখ্যার মাঝে একটি জোড় সংখ্যা থাকে। ঠিক আছে, তাহলে আমি কি বললাম যে দুটি জোড় সংখ্যার মাঝে একটি বিজোড় সংখ্যা অথবা দুটা বিজোড় সংখ্যার মাঝে একটি কিন্তু জোড় সংখ্যা থাকবেই থাকবে। ঠিক আছে, আমরা যদি সংখ্যা রেখার উপর রেখে দেখি তাহলে কিন্তু আমরা অবশ্যই দেখতে পাবো যে কি করে দুটা সংখ্যার বিজোড় সংখ্যার মাঝে একটা জোড় সংখ্যা অথবা একটা জোড় সংখ্যার মাঝে দুটা বিজোড় সংখ্যা থাকে। দেখো এটাকে যদি আমরা 0 বলি, এটাকে 1, এটাকে 2, এটাকে 3, এটাকে 4, এটাকে 5, এটাকে 6, এটাকে 7, এবং রোড করে কিন্তু চলতেই আছে। ঠিক আছে, এবং কিন্তু চলতেই আছে। আর এই পাশে যদি বলি তাহলে এই পাশে যদি বলি তাহলে এভাবে মাইনাস করে করে আসছে, -1, -2, -3, -4, -5, -6, এবং করে চলতে আছে, কিন্তু চলতে আছে। তাহলে দেখো তোমরা যে কোনো তিনটা সংখ্যা তোমরা যেখান থেকে খুশি, কোনো দেখার দরকার নেই, তোমরা যেখান থেকে খুশি যে কোনো তিনটা সংখ্যা তুলো, চোখ বুঝেও তুলতে পারো। তুমি যদি এই তিনটা সংখ্যা তুলো, আমি বললাম যে কেউ এই তিনটা সংখ্যা ধরেছে। দেখো আমি কি বলছিলাম যে -3 কে 2 দিয়ে ভাগ যায়, অবশ্যই যায় না। আচ্ছা, -2 কে 2 দিয়ে ভাগ যায়, অবশ্যই যায়। নেগেটিভ হতে পারে উত্তর, কিন্তু অবশ্যই যায়। আমার জোড় বিজোড় যে কথা, প্লাস মাইনাস কি চিহ্ন আছে সেসব নিয়ে কথা নয়। তাহলে দেখো 3 কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, -3 কে 2 দিয়ে ভাগ কিন্তু যায় না। আচ্ছা, -2 কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে কিন্তু -1, আর -1 কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে সেক্ষেত্রে কিন্তু যায় না। দেখো তার মানে এটা একটা বিজোড় সংখ্যা, এটা অর্থাৎ শুধু এটা নয়, মানে -3 একটা বিজোড় সংখ্যা, -1 একটা বিজোড় সংখ্যা। দেখো এর মধ্যে এখানে -2 আছে কিন্তু একটা জোড় সংখ্যা। ঠিক আছে, তোমার এখান থেকে এটা দিতে মনে করছে, তাহলে 5, 6, 7 না, 5, 6, 7 না। তাহলে দেখো 5 একটা বিজোড় সংখ্যা, 6 কিন্তু একটা জোড় সংখ্যা, 7 কিন্তু একটা বিজোড় সংখ্যা। তার মানে এখানেও দুটো বিজোড় সংখ্যার মধ্যখানে একটা কিন্তু জোড় সংখ্যা বর্তমান। আচ্ছা ঠিক আছে, তুমি অন্যভাবে নিবে, তুমি এই 2 থেকে 4 নাও, তাহলে 2টা জোড় সংখ্যা, 4টা জোড় সংখ্যা, কিন্তু মাঝে 3টা কি আছে, বিজোড় সংখ্যা। তাহলে আমি কি বলছি, হয় দুটো জোড় সংখ্যার মাঝে একটা বিজোড় সংখ্যা অথবা দুটো বিজোড় সংখ্যার মাঝে একটা জোড় সংখ্যা কিন্তু থাকবেই থাকবে। ঠিক আছে, তার মানে দেখো আমি একটাকে বললাম এই যে জিরো দেখো -1, -1টাই নিশ্চয়ই কি 2 দিয়ে ভাগ যায় না, তাহলে এটাও একটা হচ্ছে বিজোড় সংখ্যা। আর 1ও 2 দিয়ে ভাগ যায় না, তাহলে এটাও বিজোড় সংখ্যা। তার মধ্যে এখানে কিন্তু অবশ্যই জিরো কিন্তু একটা বা শূন্য একটা কিন্তু জোড় সংখ্যা। তাহলে এই জন্যই আমি শূন্যটাকে কি বলছিলাম, ইভেন নাম্বার বা ইভেন ইন্টিজার। যেহেতু আমরা ইন্টিজার করছি তাই ইভেন ইন্টিজার। তার মানে কিন্তু জিরো কিন্তু একটা কি জোড় পূর্ণ সংখ্যার মধ্যে একটা কিন্তু পড়ছে। তাহলে আশা করি জিরো কেন পূর্ণ সংখ্যা এবং জোড় সেটা সকলের আশা করি ক্লিয়ার হয়েছে। ঠিক আছে, তাহলে জোড় সম্বন্ধে ধারণাটা গেল। এবারে দেখো বিজোড় বলে দিয়েছিলাম যে যেই সমস্ত পূর্ণ সংখ্যাকে 2 দিয়ে ভাগ যায় না সেটাকে আমরা কি বলছি, বিজোড়। ঠিক আছে, এখানে তো বলেই দিলাম যে কোনগুলো বিজোড়, শুধুমাত্র বিজোড়টা একেবারে নোট করে লিখে দাও যে বিজোড় সংখ্যা কাকে বলে। ঠিক আছে, বিজোড় পূর্ণ
সংখ্যা যাকে আমরা কি বলছি অড ইন্টিজার। ঠিক আছে, তাহলে অড ইন্টিজার কি? তাহলে দেখো এটা বলো যে সমস্ত পূর্ণ সংখ্যা 2 দ্বারা বিভাজ্য নয়, তাহলে যে সমস্ত পূর্ণ সংখ্যা 2 দ্বারা বিভাজ্য নয়। আমার ক্লাসগুলো যদি কেউ পরপর দেখো, আমি বলছি কারো কোথাও কোনো ডাউট থাকবে না, ঠিক আছে? আর যদি কিছু ডাউট থাকে অবশ্যই কমেন্ট করবে, আমি অবশ্যই পরে বলে দেবো। তাহলে দেখো যে সমস্ত পূর্ণ সংখ্যা 2 দ্বারা বিভাজ্য নয় সেগুলাকে আমরা কি বলছি, আমরা বিজোড় পূর্ণ সংখ্যা, যেমন -3, -5, ঠিক আছে? এখন প্লাস শুধু মাইনাস না বলে প্লাস মাইনাস বললে ভালো হবে, কারণ +3ও যায় না -3ও যায় না। তাহলে প্লাস -5, তাহলে +-7, +-9, +-11 এরকম করে ডট ডট করে অসংখ্য, এখানেও কিন্তু অসীম পর্যন্ত বিস্তৃত, এখানেও কিন্তু অনেক নাম্বার আছে। ঠিক আছে, তাহলে জোড় বা বিজোড় আশা করি প্রত্যেকের ক্লিয়ার হয়ে গেল, এটা আশা করি আর কারো ডাউট থাকার কোনো কথা নয়। ঠিক আছে, এবারে দেখো এই যে জোড় সংখ্যার ধর্ম হয়, বিজোড় সংখ্যার ধর্ম হয়, ওই মানে দুটা জোড় সংখ্যা যোগফল কি জোড় সংখ্যা, বিয়োগফল কি জোড় সংখ্যা, গুণফল কি জোড় সংখ্যা, আর ভাগফল কি জোড় সংখ্যা। ঠিক আছে, এইগুলা কিন্তু অ্যাকচুয়ালি তোমরা করে দেখতে পারো, ওগুলা কিন্তু অত ইম্পর্টেন্ট নয়, তাই ওগুলা করাচ্ছে না। কিন্তু তোমরা চাইলে যোগ গুণ বিয়োগ দেখবে, তোমরা নিজেরাই পেয়ে যাবে। তো আশা করি ওইটা আর করাচ্ছি না। ঠিক আছে, সেরকম বিজোড় সংখ্যার ক্ষেত্রেও একই, তার ক্ষেত্রে যোগ বিয়োগ গুণ ভাগ সেটাও কিন্তু করা যেতে পারে। কিন্তু এই জোড় বিজোড় সংক্রান্ত করতে গেলে আর যে দুটা তথ্য আমাদেরকে অবশ্যই জানা উচিত, বা যেগুলা করলে আমাদের পরবর্তীকালে অঙ্ক করতে সুবিধা হবে, সেই দুটা নোট আকারে আমরা কিন্তু এখন একটু জানলে আমাদের ভালো হবে। ঠিক আছে, আমি অ্যাকচুয়ালি এগুলা অঙ্ক করার সময় বললে ভালো হবে, কিন্তু আমি থিওরির সঙ্গে বলি দেই এই কারণে যাতে অঙ্ক করার সময় আর বলতে না হয়, বা তখন যদি আবার আরেকবার বলি তোমাদের পরিষ্কার বুঝতে সুবিধা হয়। দেখো, আচ্ছা তোমাদের মনে হতে পারে যে স্যার আপনি তো জোড় সংখ্যা পড়লেন আর বিজোড় সংখ্যা পড়লেন, আমরা যদি একটা জোড় সংখ্যা আর একটা বিজোড় সংখ্যার আমরা যদি যোগ করি, তাহলে সেটা কি সর্বদা জোড় সংখ্যা পাবো না সর্বদাই বিজোড় সংখ্যা পাবো, কি পেতে পারি? তাহলে সেটা কিন্তু আমরা এখন দেখবো। তাহলে আমরা কি বলছি যে একটি জোড় সংখ্যা ও একটি বিজোড় সংখ্যার সমষ্টি বা অন্তর, তাহলে একটি জোড় ও একটি একটি বিজোড় সংখ্যার যোগফল বা অন্তরফল, মানে যোগফল বা অন্তরফল, অর্থাৎ যোগফল কি হবে বা অন্তরফল মানে কি বিয়োগফল। অন্তরফল সর্বদাই কি হবে, জোড় সংখ্যা হবে না বিজোড় সংখ্যা হবে? আমি বলছি কি অন্তরফল সর্বদাই বিজোড়। তাহলে শুধু বললে তো হবে না, নিশ্চয়ই এক্সাম্পল দিতে হবে। আর এই এক্সাম্পল দিতে যদি আমি একটাও এরকম দেখে দিতে পারি যে দুটার যোগফল বা দুটার বিয়োগফল জোড় সংখ্যা বেরিয়ে যাচ্ছে, তাহলে কিন্তু এই কথাটা লেখা আমার অবশ্যই ভুল, তাহলে কিন্তু এটা কখনোই লিখতে পারবো না সর্বদাই। তাহলে আমরা কি বলছি যে সর্বদাই বিজোড় সংখ্যা নাও হতে পারে, বা সর্বদাই জোড় সংখ্যা নাও হতে পারে, মানে হতেও পারে নাও হতে পারে। দেখো সর্বদাই বিজোড় সংখ্যা মানে শুধু বিজোড় সংখ্যাই বেরাবে, কখনোই জোড় বেরাতে পারে না। আবার সর্বদাই জোড় সংখ্যা বলার অর্থ কিন্তু সর্বদাই বেরাবে। ঠিক আছে, আর যদি আমি বলি যে সর্বদা বিজোড় নাও হতে পারে, তখন তার মানে কিন্তু কি এইটা কিন্তু অবশ্যই তাহলে কি যে একটা কিন্তু যে ওখানে কথা হলো যে জোড়ও হতে পারে বা বিজোড়ও হতে পারে, একটা এরকম হচ্ছে অ্যান্সার আসতেই পারে। তাই কথার মধ্যে কিন্তু বলে না, কথার মধ্যে অনেক কিছু লিখে থাকে, বাংলা ভাষা তো বাংলা ভাষার মধ্যে অনেক কিছু লিখে রাখতে পারে। ঠিক আছে, তো ওইটা কিন্তু সর্বদাই না লিখে বিজোড় সংখ্যা হয়, কিন্তু তাহলে তখন কিন্তু কনক্লুশনটা আলাদা হয়ে যাবে। তাহলে দেখো, তাহলে আমি একটা এক্সাম্পল দিই, তাহলে কি বলছে একটা জোড় সংখ্যার আর একটা বিজোড় সংখ্যার, একটা জোড় সংখ্যা যে কোনো ধরে নাও 8 ধরে নাও, আর কি বলছে একটা বিজোড় সংখ্যা, একটা বিজোড় সংখ্যা কত তোমাদের ইচ্ছা খুশি 7 ধরে নাও, কেউ 17 ধরতে পারো,
7 কেন ধরবে? আমার কিছু মানে আছে? 17 ধরতে পারো, 17 তো বিজোড়। 8 ধরতে পারবে না, 18 ধরতে পারো, যা খুশি তোমাদের ধরতে পারো। ঠিক আছে, তাহলে দেখো এটা যদি যোগ করি তাহলে 8 7 15 5 হাতে লেগে এটাকে 2, এটা হলো 25। তারপরে এটা কি বেরোলো? বিজোড়। ঠিক আছে, আর যে খুশি তোমরা যদি বলো না স্যার আমি এ পাশে 18 করব আর এ পাশে 7 করব, তাও পারো। তাহলে এ পাশে এবারে সে যদি 18 করি আর 8 7 15 এ পাশে কত আসছে? সে 25 আসছে, এটাও কিন্তু একটা বিজোড়। ঠিক আছে, তোমাদের মনে হতে পারে স্যার শূন্য তো আপনি বললেন, তাহলে শূন্য সঙ্গে যদি আমি 7 যোগ করি, কারণ শূন্য জোড় 7 কিন্তু বিজোড়, তাহলে দেখো তাহলে 7 যদি বিজোড় হয় তাহলে এখানে কিন্তু 7 আসলো, তাহলে এটাও কিন্তু একটা বিজোড় সংখ্যা। তার মানে আমি শূন্য কি বলেছিলাম? জোড় সংখ্যা। তাহলে এইখানে কিন্তু 7 কি আসছে? একটা বিজোড় সংখ্যা। তার মানে তাদের যোগফল কিন্তু সর্বদাই আসছে কি? বিজোড় সংখ্যা। তাহলে আমি বললাম যোগফল, যেবারে বিয়োগফল, আচ্ছা অন্তরফল আমি এই সংখ্যাগুলোকেই বিয়োগ করে দেখাবো। তাহলে এই সংখ্যাগুলো যদি বিয়োগ করে দেখি তাহলে 8 থেকে -17, তাহলে 8 থেকে 17 বিয়োগ করলে কত হয়? 9 8 17, অর্থাৎ -9। -9 জোড় সংখ্যা না বিজোড় সংখ্যা? অবশ্যই বিজোড়। ঠিক আছে, তারপরে 18 থেকে যদি -7 করি, কারণ 18 + 7 করছি, তো 18 থেকে -7 করি। তোরা অন্য কোন एग्जांपल নিতে পারো যে স্যার এটা দেখাচ্ছি, এটাই লিখছি, এটা দেখাচ্ছেন না, আমি এটা লিখছি বলে এটা দেখাচ্ছি, তোর সুবিধা। তো যে খুশি যে কোনো জোড় যে কোনো বিজোড় ধরতে পারো, কোনো বাধ্যবাধকতা নেই যে এটাই ধরতে হবে। তাহলে এখান থেকে যদি আমরা 7 বিয়োগ করলি দেখো তাহলে কি হবে? দেখো 11 হয়। জানো 18 থেকে 7 বিয়োগ করলে 11, তাহলে এটাও নিশ্চয়ই বিজোড়। আর কি দেখো এটা শূন্য, তাহলে আমি যদি শূন্য থেকে -7 করি তাহলে এটাও কিন্তু -7, এটাও কিন্তু আসছে কি? বিজোড়। তার মানে আমি যে উপরে বলছিলাম যে একটি জোড় ওর একটি বিজোড় সংখ্যার যোগফল বা বিয়োগফল সর্বদাই কিন্তু একটা কি? বিজোড় সংখ্যা। তাহলে আশা করি প্রত্যেকের ক্লিয়ার হয়েছে। নেক্সট, আচ্ছা এটা তো আমরা যোগফল আর হচ্ছে যে বিয়োগফল জানলাম, তাহলে মনে করেন তো স্যার তাহলে গুণফল কি হবে? তাই তো, তাহলে গুণফল কি হতে পারে? তাহলে একটি জোড় ও একটি বিজোড় সংখ্যার গুণফল, তাহলে কি হবে সেটাও দেখো, সেটাও সর্বদাই বিজোড় সংখ্যাই হবে। ঠিক আছে, দেখো তাহলে গুণ এক্সাম্পল দেখো, এক্সাম্পল তো অবশ্যই দেখাতে হবে। তাহলে দেখো আমরা যদি 7, আচ্ছা 7 একটা বিজোড় সংখ্যা, তার সঙ্গে যদি আমি 8 একটা জোড় সংখ্যা নেই, তাহলে 7 আসছে 56, সেটা হয়ে গেল কি? একটা এই সরি এটা বিজোড় বললাম না, এটা সর্বদা জোড় সংখ্যা হবে, সরি এটা বিজোড় নয়, এটা সর্বদাই হবে কি? জোড় সংখ্যা। এটা সর্বদাই কি হবে? জোড় সংখ্যা হবে, গুণফলটা সর্বদাই জোড় সংখ্যা। ঠিক আছে, তাহলে 7 আর 8 56, এটা কি হয়? একটা জোড় সংখ্যা। ঠিক আছে, তারপরে নেক্সট তোমরা যদি মনে করো যে শূন্য একটা জোড় সংখ্যা, তার সঙ্গে যদি আমি 7 গুণ করি একটা বিজোড় সংখ্যা, তাহলে এটা হবে 7 শূন্য 0, শূন্য কিন্তু একটা জোড় সংখ্যা। ঠিক আছে, তাহলে যে খুশি না, তাহলে -15 গুণিত এটা -15 একটা বিজোড় সংখ্যা, তার সঙ্গে যদি একটা জোড় সংখ্যা নেই ধর 6, তাহলে কত হয়? 15 6 90, অর্থাৎ -90, এটাও কিন্তু একটা জোড় সংখ্যা। তাহলে তোমরা যেভাবেই দেখলে, যেভাবে ই করলেন না কেন, সেভাবেই কিন্তু আমি দেখলাম কি আমরা সর্বদাই কি পাচ্ছি? একটা জোড় সংখ্যা পাচ্ছি, অর্থাৎ একটা জোড় সংখ্যা আর একটা বিজোড় সংখ্যা যে কোনো নিলে সেটা কিন্তু অবশ্যই কি হয়ে যাচ্ছে? জোড় সংখ্যা। অর্থাৎ এই 0 আর 7 এই পাশে নিবে, পরবর্তী স্যার এটা আবার ভুলে যেতে পারে অনেকে, তাহলে একদিকে একদিকে দেখালে ভালো হবে। তাহলে এই 0টা এদিকে করে দাও আর 7টাকে এদিকে করে দাও, তাহলে 7 এদিকে 0, তাহলে বলে স্যার পরে বুঝতে যাবে না, বলে স্যার ভুল পড়িয়েছে। তাহলে আশা করি সকলে ক্লিয়ার হয়েছে। তাহলে জোড় বিজোড় হয়েছে। ঠিক আছে, আচ্ছা সবচেয়ে ছোট বিজোড় সংখ্যা যদি ধনাত্মক মধ্য সংখ্যা মধ্যে ধরি, মানে ধনাত্মক পূর্ণ সংখ্যার মধ্যে ধরি, তাহলে কিন্তু অবশ্যই আসবে কি? বিজোড় সংখ্যা যদি হয় তাহলে 1 কি কিন্তু আসবে। ঠিক আছে, এবারে জোড়, এবারে আসছে কি? আচ্ছা এই যে আমরা পড়লাম পূর্ণ সংখ্যা, আচ্ছা এই পূর্ণ সংখ্যার আমরা তো পূর্ণ সংখ্যা কাকে বলে জানলাম, পূর্ণ সংখ্যা কয় ভাগে ভাগ করা যায়?
তারপর জোড় পূর্ণ সংখ্যা, বিজোড় পূর্ণ সংখ্যা, এগুলা জানলাম। কিন্তু এই পূর্ণ সংখ্যার কিন্তু কিছু কয়েকটা ধর্ম আছে, ঠিক আছে? এই ইন্টিজার গুলার কি ধর্ম আছে সেটা আমরা জানবো। তাহলে এখন আমরা কি লিখবো? প্রপার্টিজ অফ ইন্টিজার বা পূর্ণ সংখ্যা ধর্ম বা বৈশিষ্ট্য, যা বলতে পারো, ঠিক আছে? পূর্ণ সংখ্যা ধর্ম। পূর্ণ সংখ্যা ধর্ম বলতে কি? ওই যে যোগ, বিয়োগ, গুণ, ভাগ, এই চারটে আমাদের বেসিক্যালি আছে। এইগুলো দেখলেই আমাদের হবে। আসে বলতে আসে নয়, মানে এটা জানার সুবিধার্থে, ঠিক আছে? এবার দেখো আমরা যদি অ্যাডিশন করি, যে কোনো দুটা পূর্ণ সংখ্যা, আচ্ছা পূর্ণ সংখ্যাটা কি কি হয় তাহলে একটু আগে দেখলে, জিরো, প্লাস, মাইনাস। এই পূর্ণ সংখ্যাকে আমি কি বলছিলাম? ক্যাপিটাল জেড দিয়ে ডিনোট করা হয়। তাহলে 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2, ঠিক আছে? প্লাস মাইনাস 3 প্লাস মাইনাস 4, এরকম করে চলতে আছে। তাহলে দেখো দুটা যে কোনো পূর্ণ সংখ্যা তুলো, তাহলে কিন্তু তুমি অবশ্যই কিন্তু সেটা যোগফলটা তাদের পূর্ণ সংখ্যা আসবে না অন্য কোন সংখ্যা আসবে সেটা আমরা দেখতে পাবো। তাহলে দেখো তোমরা বলতে পারো যে স্যার আপনি শুধু ছোট ছোট সংখ্যা দেখাচ্ছেন, বড় সংখ্যা কেন দেখাচ্ছে না? বড় সংখ্যা তোমরা দেখতে পারো, যোগ করে দেখবে, তোমাদের ইচ্ছা খুশি জোড় বা বিজোড় সংখ্যা নিবে, দিয়ে দেখবে হচ্ছে যে সেটা জোড় আসছে না বিজোড় আসছে, তোমরা কিন্তু দেখতে পারো, ঠিক আছে? বা তোমাদের যোগ করলে মানে যোগ করলে সেটা পূর্ণ সংখ্যায় বেরাবে কি পূর্ণ সংখ্যা বেরাবে না সেটাও তোমরা দেখতে পারো, ঠিক আছে? এখন যে অ্যাডিশন, তাহলে দেখো যে কোনো দুটা পূর্ণ সংখ্যার যোগফল, তাহলে আমি যদি 1 নেই আর একটা যদি -1 নেই, হতেই পারে যে কেউ দুটো, একটা +1 তুললো একটা -1 তুললো, দুটো প্লাস -1 কে 0, তাহলে 0 কিন্তু একটা পূর্ণ সংখ্যা। আচ্ছা যদি কেউ প্লাস আনলে আর -3 নেয়, তাহলে এটাও কিন্তু -2, এটাও কিন্তু একটা পূর্ণ সংখ্যা, ঠিক আছে? তাহলে কেউ +4 নিল আর কেউ -8 নিল, তাহলে এটাও -4, এটাও কিন্তু পূর্ণ সংখ্যা। অর্থাৎ তুমি দুটা পূর্ণ সংখ্যার যোগ সর্বদাই কি পূর্ণ সংখ্যা, অর্থাৎ সেটা হচ্ছে যে সর্বদাই পূর্ণ সংখ্যা, ঠিক আছে? তুমি যে কোনো দুটো পূর্ণ সংখ্যা তুলো, তাদের যোগ করো, তাহলে অবশ্যই সেটা দুটো কিন্তু কি হয়ে যাবে? পূর্ণ সংখ্যা। তোমাদের মনে পড়ে তো স্যার জিরোর সঙ্গে যদি কিছু করি, 0 + 3 করি, তাহলে এটাও 3 আসবে, আর 0 থেকে -3 করি তাহলে এটাও -3 আসবে, এটাও তো পূর্ণ সংখ্যা। তার মানে আমরা যদি যে কোনো দুটো সংখ্যা যোগ করি, অর্থাৎ সেটা কিন্তু অবশ্যই পূর্ণ সংখ্যা। এবারে যদি আমরা বিয়োগ করি অর্থাৎ সাবট্রাকশন করি, তাহলে সেক্ষেত্রে কি সেটা পূর্ণ সংখ্যা আসবে? সেটা কিন্তু আমাদেরকে দেখতে হবে। তাহলে দেখো যে কোনো দুটো পূর্ণ সংখ্যার বিয়োগফল সেটা কি পূর্ণ সংখ্যা আসবে? আচ্ছা বিয়োগ করো, তাহলে দেখো আমি যদি বিয়োগ করি, দেখো তাহলে -1 থেকে -4, মানে -1 থেকে আমি 4 বিয়োগ করছি, তাহলে -1 থেকে যদি -4 আমি বিয়োগ করি, তাহলে এটা কত হবে? -5, তাহলে এটাও কিন্তু একটা পূর্ণ সংখ্যা। তোমাদের ইচ্ছা খুশি নাও, যদি আমি 4 নেই, 4 থেকে আমি যদি -8 বিয়োগ করি, তাহলে দেখো এটাও -4, তাহলে এটাও কিন্তু একটা পূর্ণ সংখ্যা। তাহলে যা খুশি নিতে পারো। তাহলে 0 থেকে যদি আমি -9 বিয়োগ করি, তাহলে কত হবে? সেটাও -9, সেটাও কিন্তু একটা পূর্ণ সংখ্যা। অর্থাৎ এখানেও আমি কি দেখতে পাচ্ছি যে বিয়োগফল কিন্তু কি হয়? সর্বদাই পূর্ণ সংখ্যা। অর্থাৎ যোগফল যেরকম সর্বদাই পূর্ণ সংখ্যা হয়, তাহলে বিয়োগফল কিন্তু সর্বদাই পূর্ণ সংখ্যাই হবে। আচ্ছা এবারে আমরা যদি গুণফল অর্থাৎ মাল্টিপ্লিকেশন করি, ঠিক আছে? মাল্টিপ্লিকেশন করি, তাহলে সেটাও কি পূর্ণ সংখ্যা পাবো? দেখি, তাহলে আমরা গুণ করি, যদি 1 এর সঙ্গে 8 এর গুণ করি, তাহলে 8, এটা একটা অবশ্যই পূর্ণ সংখ্যা। আচ্ছা 0 এর সঙ্গে যদি আমরা 7 গুণ করি, তাহলে 7 0 0, এটাও নিশ্চয়ই একটা পূর্ণ সংখ্যা। আচ্ছা আর কি আছে তোমাদের ইচ্ছা করে যেতে পারো, যদি -8 এর সঙ্গে গুণিত -3 করি, ঠিক আছে? তাহলে এটাও কি হবে? মাইনাসে মাইনাসে প্লাস, গুণের সময় কি হয়ে যায়? মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেলে 8 3 কত হয়ে যাবে? 24, এটাও কি হবে? পূর্ণ সংখ্যা।
ঠিক আছে, তোমাদের প্লাসে মাইনাসে কি হয়, মাইনাসে মাইনাসে কি হয়, এগুলো আশা করি জানো। তবু যদি কেউ ভুলে যায় থাকো, সেটা আমি পরে যখন আস্তে আস্তে অন্য ক্লাস হবে, অন্য যখন বীজগাণিতিক সমীকরণ হবে, তখন আমি এগুলো সব বলে দেবো। ঠিক আছে, একই সঙ্গে সব বলতে গেলে আসল টপিক থেকে বাইরে চলে যাবে। ঠিক আছে, কিন্তু অনেক তো তথ্য সব তথ্যের সঙ্গে দেওয়া সম্ভব নয়, ক্লাস করতে থাকো, সব তথ্য পেয়ে যাবে। তাহলে দেখো, তাহলে এটাও কিন্তু গুণফলটাও কিন্তু হয়ে গেল কি সর্বদা একটা কি হয়ে গেল পূর্ণ সংখ্যা। এইবারে আসছে কি হচ্ছে যে ডিভিশন অর্থাৎ ভাগফল। ঠিক আছে, এটা মুছে দেই, বোর্ডে আর জায়গা কুলোচ্ছে না। তাহলে তাহলে যোগ গুণ বিয়োগ তিনটাই পেয়ে গেলাম পূর্ণ সংখ্যা। তাহলে এবারে আসবো কি ডিভিশন। এই ডিভিশনটা কি, এই ডিভিশন ভাগ অর্থাৎ ভাগফল। ভাগফলে কি একটা পূর্ণ সংখ্যা দাঁড়াবে? দেখো, আমি যদি 2 কে ধরো 3 দিয়ে ভাগ করি, সরি 2 কে 2 নাম একটা প্রথমে বড় সংখ্যা নেই, যদি 8 কে 2 দিয়ে ভাগ দিই তাহলে কত হবে 4। 4 নিশ্চয়ই একটা পূর্ণ সংখ্যা। আচ্ছা, যদি আমি -8 দিয়ে 2 কে ভাগ করি তাহলে ওটা -4, এটাও কিন্তু একটা পূর্ণ সংখ্যা বেরোলো। এবারে যদি আমরা -3 কে 2 দিয়ে ভাগ করি তাহলে এটা কিন্তু আর পূর্ণ সংখ্যা নয়, এটা কিন্তু ইন্টিজার নয়। আচ্ছা, আমরা যদি -2 কে 3 দিয়ে ভাগ করি তাহলে এটাও কিন্তু আর পূর্ণ সংখ্যা নয়। আচ্ছা, আমরা যদি 0 কে 3 দিয়ে কি করি তাহলে আমি কি বলছিলাম 3 0 0, কিন্তু উল্টাটা আমি আগের প্রথমেই বলেছিলাম যে এই 3 কে 0 দিয়ে ভাগ করা যায় না, এটা কি হয়ে যায় আনডিফাইন্ড। ঠিক আছে, এটা কিন্তু অবশ্যই মনে রাখবে। তো এটা যদি কাজে লাগে না তবু আমি প্রত্যেকবারে বলে দিচ্ছি যাতে তোমাদের খেয়াল থাকে। তাহলে কেন 3 কে 0 দিয়ে ভাগ করা যায়, 0 কে 3 দিয়ে ভাগ করা যায়, কিন্তু 3 কে 0 দিয়ে ভাগ করা যায় না। তার মানে এটা কিন্তু সর্বদাই পূর্ণ সংখ্যা না হতে পারে। তাহলে কিন্তু এটা আমরা কি লিখবো, সর্বদাই পূর্ণ সংখ্যা, সর্বদাই পূর্ণ সংখ্যা নয়। হয়েছে? তার মানে এই যে সংখ্যাগুলো এলো, ঠিক আছে, যে -2 3 বা আরো যদি ধরো এরকম সংখ্যা আছে যে 8 কে 3 দিয়ে ভাগ করলে এরকম 8 এর 3 আসবে, তাহলে এই যে সংখ্যাগুলো, এই যে ভগ্নাংশ আকারের সংখ্যাগুলো, এগুলাকে আমরা কি বলে, এগুলা কিন্তু আমরা পরের দিনে জানবো যে এই সংখ্যাগুলোর অরিজিনাল নাম কি। কারণ দেখো, আমি যখন ন্যাচারাল নাম্বার পড়েছিলাম তখন 0 এসেছিল, 0 যখন যুক্ত হলো তাহলে সেটা হলো কি হোল নাম্বার, অখণ্ড সংখ্যা। তারপরে নেগেটিভ সংখ্যা হলো, সেটা যখন যুক্ত হয়ে গেল তাহলে 0 নেগেটিভ সংখ্যা ধনাত্মক সংখ্যা সেটা হয়ে গেল কি ইন্টিজার। এবারে এই যে ভগ্নাংশ আকারে যে সংখ্যাগুলো আসছে বা দশমিক সংখ্যা আসছে, সেই সংখ্যাগুলা দশমিক কি করে আসবে, এই যদি 8 কে 3 দিয়ে ভাগ করি তাহলে কিন্তু দশমিক সংখ্যা আসবে। অর্থাৎ কেউ যদি 8 কে 3 দিয়ে ভাগ করে, দেখো 3 দুগুণে 6, 2 দিয়ে তারপর দশমিক দিয়ে একটা শূন্য রাখবে, 3 6 18, আবার 2 নামলে আবার কত, আবার শূন্য শূন্য আসবে, তাহলে 3 6 18, এরকম কিন্তু 2.666666 করে চলতে থাকবে। তা তখন এই সংখ্যাগুলোকে আমরা কি বলছি, 8 এর 3 কিন্তু এটা একটা নাম্বার, এটাকে আমরা বলছি কি মূলত সংখ্যা। এটা পড়বো পরের দিন, বা রেশনাল নাম্বার, এগুলো আমরা পড়বো পরের দিন। অর্থাৎ নেক্সট ক্লাস যদি কন্টিনিউ করো তাহলে নেক্সট ক্লাসে বুঝতে পারবে যে পূর্ণ সংখ্যা, এই মূলত সংখ্যা কি আর অমূলত সংখ্যা কি, বা তাদের সমস্ত কিছু যা কিছু আছে সব আমরা জানো। ঠিক আছে, আশা করি এই সংক্রান্ত আর কিছু নেই। ঠিক আছে, আশা করি প্রত্যেকের হয়ে গেছে। ঠিক আছে, ওকে।